ঋতুদার ফোন। হ্যাঁ বাবু, শুনেছিস তুই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিস কস্টিউমে। सर्वोत्तम वेशभूषाकार वर्ष 2003 सुशांत पॉल चोखेर बाली फिल्म के लिए रजत कमल तथा 5,000 रुपए का पुरस्कार प्रदान किया जा रहा है। बेस्ट कॉस्ट्यूम डिजाइनर्स फॉर 2003 सुशांता पॉल इन चोखेर बाली फॉर evoking a period in harmony with the spirit of the film's art direction। আমি তো বলছি যে ঋতুদা আমার কাছে একটা ইনস্টিটিউট, এবং আমি যাই কিছু করি না কেন চাইনি ঋতুদার সঙ্গে আলাপ আলোচনা হতোই। দুর্গাপুজোয় কামব্যাক করলাম 2001 দুর্গাপুজো না করার পরে, এবং ঋতুদাকে দিয়ে আমি পুজোটা ওপেন করা, এবং পুজোটা ওপেন করতে গিয়ে ঋতুদা চমকে যায়। চোখের বালি তখন ঋতুদা শ্যুট করছেন একটা হিউজ স্কেলের বাংলা ছবি। তুই পুরোটাই আমার সঙ্গে থাকবি, কস্টিউম এবং ইন্টেরিয়ার, বাড়িওয়ালি, তারপর উৎসব, তিতলি, দহন। আমার সঙ্গে দুর্গার রিলেশনটা কি, বাজেটটা আমি ঠিক করি। এখন অবশ্য পুজো তো আর 4 দিনের মধ্যে সীমাবদ্ধ নেই। পুজোর ভিড়ের থেকে আগে দেখার একটা প্রথা চালু হয়েছে বিগত 3 বছর ধরে, সেটা টিকিটিং। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কেন টিকিটিং হবে না। টালা প্রত্যয় এবছর 100 বছর পা দিচ্ছে, সেখানে সুশান্ত পাল থাকছে না? না, থাকছে না। এভরিথিং ইজ স্ক্রিপ্টেড আমার কাছে মনে হয়। অ্যাজ অ্যান আর্টিস্ট আমাকে কোনো জায়গায় কাজ করতে গেলে আমার কাছে যে চাহিদাগুলো থাকে, ছোট ছোট চাহিদা, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নমস্কার, দ্য ডিজাইন পডকাস্টে আপনাকে অনেক স্বাগত। থ্যাংক ইউ। তা প্রথম কথা হচ্ছে আমি পুরোটাই দাদা বলে সম্বোধন করছি, কারণ স্যার বলাতে আমি এর আগে যখন শ্যুট করেছিলাম তখন অনেকেই নিচে কমেন্ট করেছে স্যার কেন, দাদা যত বলা হবে একটা আর্টিস্টকে তত বেশি ভালো সম্বোধন করা যায়। তো আমি বাধ্য হয়ে দাদাতেই চলে আসছি, ঠিক আছে? হ্যাঁ, একদম। তো দাদা, আমি সুশান্ত পাল এই নামটাই চারিদিকে আমি দেখেছি, কিন্তু যখন কোনো পুজো হয় বা অন্য কোনো অনুষ্ঠান হয়, বড় ইভেন্ট হয়, তখন দেখি একটা সিগনেচার নেম ইউজ করতে, সেটা সুশান্ত শিবানী পাল। এই শিবানীটা কি বা কেন? আসলে এই শিবানীটা দুটো ডুয়াল মিনিং রয়েছে আমার এই নামের পিছনে। নামটা সুশান্ত শিবানী পাল হওয়ার পিছনে এই যে প্রায় 26-27 বছর ধরে আমার দুর্গাপুজো করতে করতে দুর্গা কোথাও জানি আমার কাছে না শুধুমাত্র মূর্তি হিসেবে নেই, সে আমার জীবনের একটা অঙ্গ, আমার শিল্পের ভাষা হয়ে উঠেছে। এবং 2023-এ যখন আমার 50তম দুর্গাপুজো আমি উপস্থাপনা করলাম কলকাতায়, এবং ওই বছর আমি একটি পুজো করেছিলাম উত্তর কলকাতায়, টালা প্রত্যয়। এবং সেখানে আমার পুজোর বিষয় ছিল কহন, এ ন্যারেশন বাই সুশান্ত শিবানী পাল, যে আমার সঙ্গে দুর্গার রিলেশনটা কি, যে আর আমি কেন দুর্গা পুজোতেই শুধু শিল্প চর্চা করি, এটাই আমার বিষয় ছিল। এবং ওই বিষয়টা নিয়ে কাজ করার পিছনেই এই সুশান্ত শিবানীর নামটা চলে আসে। আমি ভেবেছিলাম সুশান্ত দুর্গা পাল আমি করব, আমার নামের মধ্যেই দুর্গাকে, দুর্গা যেমন আমার শিল্পের মধ্যে একাত্ম হয়ে গেছে, আমি যেমন দুর্গার সঙ্গে একাত্ম হয়ে গেছি, সেরকম আমার নামের মধ্যেও কেন সে থাকবে না। তা আমি ওই জন্য সুশান্ত দুর্গা পাল ভেবেছিলাম করব। বাট সামহাউ মানে ফরচুনেটলি আমার যে মিসেস, তার নাম শিবানী, এবং একজন আমাকে বলে যে তোমার মিসেস যেহেতু শিবানী এবং সেও অ্যাজ এ ফর্ম অফ দুর্গা শিবানী, হ্যাঁ, তাহলে তুমি হোয়াই নট যে তুমি সুশান্ত শিবানী পাল। আমি বললাম এর থেকে তো ভালো আর কিছু হয় না, কারণ একটা আমার রিয়েল লাইফের দুর্গা তো হচ্ছে শিবানী, যে আমার অর্ধাঙ্গিনী, হ্যাঁ, আর আমার যেটা কাল্পনার যে জায়গা, যাকে আমি কল্পনা করে এই মাঠে তাকে উপস্থাপনা করছি, সে আরেক দুর্গা, যে আমার শিল্পের ভাষা। তো দুটোকে একসঙ্গে আমার নামের মাঝখানে চলে এলো, দ্যাটস ওয়াই সুশান্ত শিবানী পাল। অপূর্ব ব্যাখ্যা, অপূর্ব ব্যাখ্যা এটা। আপনি যখন টেক্সটাইল ডিজাইন নিয়ে মাস্টার্স করেছেন, তারপর মুভিতেও তো আপনি অনেক কাজ করেছেন। তো মুভিতে ম্যাক্সিমাম মুভি যে আপনার টাইম লাইন রয়েছে সেটা ঋতুপর্ণ ঘোষের সাথে। আমি আপনার লিস্ট দেখলেই আমরা বুঝতে পারি যে কত মুভিতে আপনি কাজ করেছেন এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডও পর্যন্ত এনেছেন এই সিনেমাতে। সেই ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আপনার যে জার্নি, আপনার যে আলাদা সখ্যতা রয়েছে, সেটা নিয়ে আপনি কিছু আমাদেরকে অবশ্যই শেয়ার করবেন, পিছনের কথা যা আমরা সহজে জানি না। তা আমি আর্ট কলেজ থেকে যখন আমরা মানে পড়ছি, সেই সময়ে কলকাতা শহরে কিন্তু পোশাক নিয়ে সেরকম যে খুব, এখন যে তুমি দেখছো যে প্রত্যেক পাড়াতে 2-3টে করে বুটিক আছে, জামা কাপড় নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, সেই সময় কলকাতায় সর্বরী দত্ত ছিলেন যিনি পুরুষদের পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতেন। তা আমার মনে হয়েছিল যে আমরাও শুরু করি, হ্যাঁ। তা আমিও একটা বুটিক সেই সময় শুরু করেছিলাম, স্টেপ নাম ছিল, হ্যাঁ। তো
তো সেখানে পুরুষদের পোশাক এবং মহিলাদের শাড়ি ডিজাইন করতাম এবং সেই সূত্রেই ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আলাপ। ঋতুদা সেই সময় 1999 সালে বাড়িওয়ালি ছবিতে ওনার কিছু কমিশন ওয়ার্ক দরকার ছিল, যে কাঁথার, হ্যাঁ, ট্র্যাডিশনাল কাঁথার ডিজাইন। তা সেইটা জন্য ঋতুদা কাউকে খুঁজছিলেন। তা আমার এক কাস্টমার সেই ঋতুদার ওই ছবিতে অভিনয় করেছিলেন। তা সে ঋতুদাকে বলে যে আমার কথা, যে এরকম সুশান্ত বলে একটি ছেলে, যে সে তোমার কাঁথার ডিজাইনই করে জামা কাপড়ের উপর, তুমি তার সঙ্গে কথা বলো। তো ওই ঋতুদা একদিন অ্যাপয়েন্টমেন্ট দেন, ওনার বাড়িতে যাই এবং উনি আমাকে ব্রিফ করেন যে আমি এই রকম জিনিস চাই। তা আমি 1 সপ্তাহ সময় চাই, তারপর ওনাকে দেখাই যে এইরকম আমি ভাবছি। ওনার খুব পছন্দ হয়। তা ওই ঋতুদার সঙ্গে অ্যাসোসিয়েশন শুরু। এবং ঋতুদাও যেহেতু খুব পোশাক প্রেমী ছিলেন এবং নিজেকে এক্সপ্লোর করতে ভালোবাসছেন বিভিন্ন রকমভাবে, তা ঋতুদার পোশাকও শুরু করলাম আস্তে আস্তে ডিজাইন করা। এবং ওই যাত্রাটা শুরু হলো, চোখের বাড়িওয়ালি, তারপর উৎসব, তিতলি, দহন, অসুখ, এই ছবিগুলোতে কিন্তু আমি ঋতুদার সামান্য সামান্য যে যে জিনিসগুলো মানে দরকার হতো এক্সক্লুসিভ, সেগুলো আমায় বলতেন, আমি ডিজাইন করে দিতাম। কিন্তু 2002 সালে ঋতুদা আমাকে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করেন যে চোখের বালি, তখন ঋতুদা শ্যুট করছেন একটা হিউজ স্কেলের বাংলা ছবি, মানে তখন সবথেকে বড় বাজেটের বাংলা ছবি এবং সেখানে বোম্বের কাস্টিং রয়েছে। হ্যাঁ, যে তুই পুরোটাই আমার সঙ্গে থাকবি, হ্যাঁ, যে কস্টিউম এবং ইন্টেরিয়ারটা। বিবি রয় ছিলেন আমার সঙ্গে, একসঙ্গে আমরা কস্টিউমটা দেখেছিলাম আর আমাকে বলেছিলেন যে ইন্টেরিয়ারটা করবার জন্য। তো ওই প্রথম একটা ছবিতে মানে অ্যাজ এ কোর মেম্বার হিসেবে, কোর টিম মেম্বার হিসেবে কাজ করলাম চোখের বালিতে। প্রখর রোদ্রে যখন আমরা 2টোর সময় শুট করছিলাম, তখন এই সানগ্লাস পড়তে বাধ্য হয়েছিলাম এই এলাকাতে, ঠিক আছে? একদম একদম। আমার মাঠের খোলা মাঠের মধ্যে খুবই দরকার। তো আমার মনে এখন আর এটা লাগবে না, এখন নরমাল আমি চশমাতে চলে আসছি। আমিও তাহলে চেঞ্জ করে নি, আমার স্পেকটা চেঞ্জ করি। ঠিক ঠিক। পরবর্তী প্রশ্ন থাকবে যে চোখের বালিতে যেদিন জানতে পারলে যে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছ, সেই মুহূর্তে তোমার আশেপাশে কি রিয়াকশন ছিল, তোমার নিজের কি ফিলিংস ছিল, আর তার পরবর্তী জীবনটা কি চেঞ্জ হলো? আমি সন্ধ্যাবেলা, আমার এখনও মনে আছে, তখন 7:30 8টা ওরকম হবে, আমি কুমারটুলিতেই ছিলাম। আমি ওখান থেকে উত্তর কলকাতার রাস্তায় হেঁটে হেঁটে আমি কোনো মেট্রো স্টেশনে আসবো। হঠাৎ ঋতুদারই ফোন। হ্যাঁ, ঋতুদার ফোন। হ্যালো বাবু, শুনেছিস? হ্যাঁ, বললাম কী বলো? না, তুই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিস কস্টিউমে, চোখের বালি। আমি ও দারুণ ব্যাপার। তারপরে অনেকেই আস্তে আস্তে দেখলাম পরের দিন প্রচুর ফোন এলো। হ্যাঁ, এবং কলকাতায় প্রসেনজিৎ চ্যাটার্জি বাড়িতে ফ্লাওয়ার বুকে পাঠিয়ে দিলেন যে কনগ্র্যাচুলেশন সুশান্ত, এরকম একজন বাংলার মানে কারিগর হয়ে চলচ্চিত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। হ্যাঁ, মানে বিশাল। তখন আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে এই পুরস্কারটা কিন্তু চলচ্চিত্র যে ক্ষেত্র আমাদের ভারতবর্ষে, তার মধ্যে সর্বোচ্চ পুরস্কার। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি যে বছর রাষ্ট্রপতি পুরস্কার পেলাম, এমন একজন মানুষের হাত থেকে নিলাম যে আমার জীবনের আরেকজন আদর্শ, যে আব্দুল কালাম। আমার মনে হয় ভারতের ইতিহাসে সবথেকে শ্রেষ্ঠ যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের রাষ্ট্রপতি হয়ে থাকে, উনি একজন। আমরা এবার পুজোতেই শিফট করব, তার আগে ট্রানজিশনে ঋতুপর্ণ ঘোষকে দিয়ে শুরু করি। যে ঋতুপর্ণ ঘোষ এবং তোমার সাথে দুর্গাপুজো কিভাবে জড়িত ছিল? ভীষণভাবে। মানে আমি তো বলছি যে ঋতুদা আমার কাছে একটা ইনস্টিটিউট, এবং আমি যাই কিছু করি না কেন, চাই নিয়ে ঋতুদার সঙ্গে আলাপ আলোচনা হতোই। ধরো ঋতুদার সঙ্গে যখন আমি 98 99 করছি, তখন তো আমি অ্যাজ এ কোর টিম মেম্বার হিসেবে ঋতুদার সঙ্গে ছিলাম না। ঋতুদা কিছু কমিশন বলতেন, করতাম। কিন্তু যখন 2002-তে আমি আবার দুর্গাপুজোয় কামব্যাক করলাম, 2001-এ দুর্গাপুজো না করার পরে, সেই বছরের পুজোটা আমি করেছিলাম বেহালারি সহযাত্রী বলে একটি ক্লাবে। আমার টেক্সটাইলেরই একটা বিষয় নিয়ে, যে কাঠের ব্লক, একটা উডেন প্রিন্টিং ব্লক নিয়ে, ওয়েস্টেজ প্রিন্টিং ব্লক নিয়ে একটা আর্কিটেকচার। এবং পুজোটা এতটা ইন্টারেস্টিং একটা স্পেস ক্রিয়েট করেছিল ওই একটা ছোট্ট গলির মধ্যে, এবং আমার মনে হয়েছিল এই পুজোটা ঋতুদাকে দেখানো উচিত। হ্যাঁ, এবং ঋতুদাকে দিয়ে আমি পুজোটা ওপেন করাই ওই বছর। এবং পুজোটা ওপেন করতে গিয়ে ঋতুদা চমকে যায় যে সুশান্ত তো টেক্সটাইল ডিজাইন নিয়ে কাজ করছে, পড়াশোনা করেছে, ও বুটিক আছে, জামা কাপড় করে, কিন্তু আবার দুর্গাপুজো এরকম আর্কিটেকচার করেছে। আমার মনে হয় ওই পুজোটা দেখার পরে হয়তো ঋতুদার কোনো একটা সময় মনে হয়েছিল যে সেটের
আর্কিটেকচারাল সেটটা যেহেতু চিঙ্কুদা করে, ঋতুদার ভাই ইন্দ্রনীল ঘোষ যে সেটে উনি থাকতেন, তা ঋতুদা হয়তো ভেবেছিলেন যে একে দিয়ে যদি সঙ্গে থাকে, হ্যাঁ, এর হয়তো এই এস্থেটিকটা কিছুটা কাজ করবে। তা সেই জন্যই উনি 2003-এ যখন চোখের বালি শ্যুট হয় আমাকে একটা অফার করলেন যে তুই থাক আমার সঙ্গে পুরোটাতে, হ্যাঁ। এবং 2003-এ তখন অলরেডি আমি পুজোও করবো, ঋতুদা জানে, এবং ঋতুদাকে বলছি যে আবার ওইখানেই পুজো করব সামনের বছর। তা ঋতুদা আমাকে একটা ভাবনা দিয়েছিলেন যে রূপলি পর্দায় সোনালী প্রতিমা। আমরা একটা টাইম ফ্রেম ধরেছিলাম যে পথের পাঁচালী থেকে তার আগের বছর 2002-তে দেবদাস রিলিজ হয়েছিল, মানে হিন্দি দেবদাসটা, যেটা সঞ্জয় লীলা বানসালীর সব থেকে বড় ছবি সেই সময়। এবং এই প্রায় 16টা ছবির, হ্যাঁ, আমরা একটা টাইম ফ্রেমের মধ্যে এই এমন কিছু ছবিগুলো, যেমন জয় বাবা ফেলুনাথ, যেখানে হচ্ছে তোমার ওই সিংহের মুখের মধ্যে গণেশটাকে লুকিয়ে রাখা হয়েছিল, হ্যাঁ, এবং ওই কারণে কিন্তু দুর্গাপুজোর ব্যবহার, দুর্গার পুরো ওই এটাকে। তারপরে উৎসব ঋতুদার, দুর্গাপুজোর কেন্দ্র করেই পুরো স্ক্রিপ্ট, হ্যাঁ, দেবদাস, পথের পাঁচালী। তা সেই রকম বিশেষ বিশেষ কয়েকটা চলচ্চিত্রের কিছু দৃশ্য আছে যেগুলোকে দেখলে তোমার বলতে হবে না এটা কোন সিনেমা। মানে ওই যে কাশফুলের সামনে অপু দুর্গা হেঁটে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, আর পিছন দিয়ে ট্রেনটা যাচ্ছে, কালো ধোঁয়া, ওই দৃশ্যটা দেখলে আমরা প্রত্যেকেই জানি যে এটা পথের পাঁচালী, আইকনিক একটা দৃশ্য। তারপরে অমিতাভ বচ্চন ধরো ঢাক বাজাচ্ছেন, আর আমাদের আমজাদ খান যে অনুসন্ধান, যে ওই কালিরামের ঢোল, তা এইরকম মানে আইকনিক প্রত্যেক কটা ছবির দৃশ্যকে নিয়ে আমরা একটা সিকোয়েন্স বানিয়েছিলাম ওই ছবিতে। এবং যেহেতু যখন করছি তোমার চোখের বালি করছি, হ্যাঁ, আমাদের চোখের বালির ইউনিটের অর্ঘ্যকমল মিত্র ওইটাকে এডিট করে দিলেন পুরো পিসটা। যেহেতু ঋতুদা ছিলেন আমার পুরো ভাবনাটার পিছনে, দেবজ্যোতি মিশ্র মিউজিক করে দিলেন। মানে আমার ধরো আমার প্রায় গত বছর নিয়ে প্রায় 53টা মতো পুজো আমি কলকাতা শহরে পুজো করে ফেললাম। তার মধ্যে যদি খুব উল্লেখযোগ্য কয়েকটা পুজো, এমনি প্রত্যেক কটাই উল্লেখযোগ্য, কারণ প্রত্যেক কটাই আমার মনের ভেতর থেকে আসা ভাবনা নিয়ে করা, আমি কোনোটাকেই ছোট বড় করব না, কিন্তু তার মধ্যেও খুব উল্লেখযোগ্য যদি একটা পুজো বলো সেটা কিন্তু ওইটা, মানে মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমি ওই প্রথম মানে কোনো প্যান্ডেল বানাইনি, আমি একটা স্টুডিও ফ্লোর বানিয়েছিলাম। একটা পুজোকে বিল্ড করতে গেলে শুরু থেকে স্ক্র্যাচ কিভাবে করা হয়, ভাবনা কিভাবে আনা হয়, এক্সিকিউশন কিভাবে করা হয়, তো এটার যদি বিবরণ দাও, একদম নতুন যারা এগুলো দেখছে তারা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি না, সাধারণ মানুষরাও জানে না কর্মকাণ্ড কতদিন ধরে চলে, কিভাবে কাজগুলো হয়। মানে আমার ক্ষেত্রে আমি তোমায় বলি, আমার কোনো না পার্টিকুলার কোনো সময় নেই যে ওই সময় আমি শিল্পটা ভাবি। ওই জন্য আমি আমার এটা আমার খুব সুবিধাও, যে আমি তো বলি যে পৃথিবীতে মানে দুর্গাপুজো তো একটা কমিশন ওয়ার্ক। ধরো একটা ক্লাব আমাকে কমিশন করছে, কিন্তু এমন একটা কমিশন ওয়ার্ক যেটা ক্লাব আমাকে হয়তো 1 বছর আগে কমিশন করে, অনেকে 2 বছর 3 বছর আগে আমাকে বলে রাখে যে ওই বছর আমাদের একটা জুবিলি ইয়ার আছে, তোমাকে করতে হবে। তা আমি ভারবালি কথা দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে করব। এবার তারপরে হয়তো যেই তার আগের বছর পুজো শুরু হলো, ওরা চলে এলো যে বলেছিলেন আপনি করবেন, হ্যাঁ বললাম ঠিক আছে করব। কিন্তু আমাকে কোনো দিনই কোনো ক্লাবকে আজ পর্যন্ত বলতে হয়নি যে আমি কি করব, কারণ পুরোটা ছেড়ে দেওয়া হয়। যে তোমার একজন শিল্পীর ওপরে, তার শিল্প সত্তার ওপরে বিশ্বাস করে তাকে দিয়ে দেওয়া হয়, এবং এইটা দিয়ে দেওয়া হয় বলেই হয়তো আজকে কলকাতার দুর্গাপুজোয় এই এক্সপেরিমেন্টটা হয়েছে। কারণ আমি কোনো সময়ই 1 বছর আগে ভাবতে পারি না যে 1 বছর পরে আমার ভাবনার বিচরণটা কোন জায়গায় এগিয়ে যাবে বা পিছিয়ে যাবে, কারণ আমি প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছি। কারণ এটা মানে অ্যাজ এ হিউম্যান বিইং আমি তো এই প্রকৃতি থেকেই নিচ্ছি সব কিছু, এবং 1 বছর আগে আমার যাপন যেরকম ছিল 1 বছরের পরে যে সেটা হয়ে এক জায়গায় স্ট্যাটিক থাকবে সেটা তো নয়। আমি প্রতি মুহূর্তে পাল্টাচ্ছি একটা এই পরিবেশের মতো। প্রতি মুহূর্তে একটা গাছের যেমন পাতা শীতে ঝরে যায় আবার বর্ষায় আসে, আমার মনে হয় শিল্পীদেরও তাই, প্রতিনিয়ত তার কিন্তু ওই পাতা ঝরে যায়, আবার নতুন পাতা গজায়, আবার নতুন ভাবনা আসে। এবং এটা আমি বুঝতে পারি তো আমার পাতা ঝরে হচ্ছে তোমার বিসর্জনের দিন, যখন দুর্গাপুজো যেদিন আমি শেষ করে দিই সেই দিন আমার কিন্তু ওই গাছটা পরিপূর্ণ হলো, আবার ওই পাতাটা ঝরে যাবে, ওই অতগুলো মানুষ দেখে যাওয়ার পরে আবার আমার নতুন পাতা তৈরি হবে আস্তে 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 আস্তে। আবার পুরোটা তো হ্যাঁ, একটা তো গড়তে সময় লাগে, একটা ভাব একটা আকার পেতে তো সময় লাগে। সেই রকম আমার ভাবনা যে কখন আসবে সেটা আমি জানি না, আমি কিন্তু অপেক্ষায় থাকি।
এবং আমি তোমাকে বলছি, আমি আমার পুজোর যে প্র্যাকটিসটা বিগত কয়েক বছর ধরে আরও সাটল হয়ে গেছে, যে আমি আগে তো তাও প্রতিমার ড্রয়িংও আমি ঘরের মধ্যে মানে ভাবার চেষ্টা করতাম, আমি এখন কিচ্ছু ভাবি না। আমি এখন শুধু স্পেসটার মধ্যে আসি, ওই স্পেসটা আমাকে যেভাবে মোল্ড করে, যে স্পেসটা আমাকে যেভাবে একটা ভাইবস দেয় প্রথমে, আমি সেইভাবে ওই স্পেসের মধ্যেই একটা ভাবনাকে ক্রিয়েট করি। আমার নিজস্ব কোনো স্টুডিও নেই, একদমই তাই। আমার স্টুডিও প্র্যাকটিসই নেই। তার জন্য তুমি বলার পরে আমি বললাম যে দেখো আমার তো কোনো স্টুডিও নেই, তুমি বললে যে তাহলে তো আপনাকে মনে হয় মাঠেই করাটা সব থেকে ভালো। এই মাঠটাই আমার স্টুডিও। আমি এই যে 26 বছর ধরে যে শিল্প চর্চাটা করছি, এই মাঠে বসেই করছি। আমরা চেষ্টাই করি শিল্পীকে শিল্পক্ষেত্রেই যাতে আমরা ধরতে পারি। একদম আমার ক্ষেত্রেই হচ্ছে এই কলকাতার মাঠ, কলকাতার গলি, কলকাতার রাস্তা, এবং ওরাই আমাকে না আমার শিল্পের ভাষা নতুন নতুন করে পাল্টাচ্ছে প্রত্যেক বছর। একটা ক্লাব একটা বাজেট আপনাকে ঠিক করে দেয় না চলতে চলতে বাজেট? না, বাজেটটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাজেটটা আমি ঠিক করি, কারণ এটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারো, বা এত বছর ধরে কাজ করছি একটা স্পেসে, আমি কতটা বড় কাজ করব বা কতটা পরিধিকে নিয়ে কাজ করব, কতগুলো মানুষকে ইনভলভ করব, সেইটার একটা অভিজ্ঞতাতে এতদিন ধরে কাজ করছি, একটা বাজেট সম্পর্কে সম্যক ধারণা আছে। হ্যাঁ, এবং ওই বাজেটটা আমি আগে ফিক্স করে নিই। আমি যেদিনকে কাজ বলি, ধরো ঠিক আছে আগামী বছর আমি আপনার ক্লাবে কাজ করব, আমি প্রথমেই তাকে বাজেটটা বলি। আমি কিন্তু তখনও জানি না আমি কি ভাবছি, আমি কি করব, শুধু তাদের পরিধিটা দেখেছি। তাহলে একটা শিল্পীর বা একটা আর্টিস্টের যেভাবে যারা পেন্টিং করছে তারা যেমন তাদের কাজকে 200-300 বছর পর্যন্ত স্টোর করে রেখে দেখতে পাচ্ছে, নয় মিউজিয়ামে, নয় কারোর বাড়িতে, 53 বছরের 53টা কাজ, তাহলে কিভাবে স্টোর হবে? আচ্ছা, একটু চা এসছে, চলো না। থ্যাংক ইউ পবিত্র। থ্যাংক ইউ দাদা। ওরাও আছে, ওদেরকে একটু দিয়ে দাও। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছো। আসলে না, দুর্গাপুজোর যে এই শিল্পটা, এটার তো একটা রিচুয়ালিস্টিক দিক আছে, যে বিসর্জন আসছে বছর আবার হবে, নতুন হবে। হ্যাঁ, এই যে পরপর বিসর্জন হয়ে যায়, তা সেটাকে মাথায় রেখেই কিন্তু একটা দুর্গাপুজোর মাঠে যা আমরা তৈরি করি বিসর্জনের পরে আবার সেটা খুলে জিরো গ্রাউন্ডে চলে আসে। সুতরাং এটা থাকার কোনো জায়গাই নেই, কারণ এই প্র্যাকটিসটার মধ্যেই এটা জড়িয়ে আছে। তা সেই জন্যে এটাকে তো রেখে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি যে স্কেলে দুর্গাপুজো হয়, আমি তো এমন জায়গায় পুজো করেছি যেখানে 14 ফুট একটা সরু রাস্তা, সেটা রেখে দেওয়া যাবে না। আবার ওই রাস্তাটা তুলে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গাও রাখা যাবে না, এটা প্র্যাকটিক্যাল নয়। আর যদি এইরকমভাবে প্রত্যেকটা পুজো রেখে দিতে হয়, তাহলে যে জায়গা দরকার সেই জায়গায় হয়তো আমাদের বাংলা 10 বছর পরে তারপর আর জায়গা কোনো থাকবে না। তো সুতরাং এই শিল্পের যে ক্যারেক্টারটাই ওইটা, যে এটাকে রেস্টোর করা যাবে না ওইভাবে। যখন আমরা টালা প্রত্যয়কে দেখি, টালা প্রত্যয় ইকুয়াল টু সুশান্ত পাল, আমরা আমাদের মাথায় ঢুকেছে, এটা আপনার হয়তো ব্যক্তিগত অন্য প্রশ্ন থাকতে পারে, দর্শকদের বলছি। তো যখন টালা প্রত্যয়ের আমরা এই গতবারে দেখলাম, আমি নিজেও তার সেই দর্শকের লিস্টে ছিলাম, পৌঁছাতে পারিনি। এমন অনেক দর্শকরা দাঁড়িয়ে আছে, তারাও পৌঁছাতে পারছে না। এই যে ক্রাউড, তারা যখন আসে, এটা অনেকটা থাকে টালার নাম ইকুয়াল টু সুশান্ত পালেরও আমরা একটা কাজ দেখতে যাচ্ছি, এই হিসেবে যাচ্ছে। আমাদের পাশাপাশিও যারা যাচ্ছে তারা সেম কথাবার্তাই বলছিল। এবার এটা কতক্ষণ ধরে একটা ভিড় স্টে করতে পারে, একটা পুজোতে কতক্ষণ থাকতে পারে, কিন্তু ওখানে কেউ ঢুকছে আর ভরে বেরোচ্ছে। এই যে তাদের মধ্যে এত দেরি হওয়া, এইটাকে কিভাবে কন্ট্রোল করে? আর এটা তো দেরি হয় কেন? মানে এত ক্রাউড গুলো যে জমে যায়, সেটা কি ইচ্ছাকৃতভাবেই হয় না এটা একটা প্রসেসের মধ্যেই চলে? ইচ্ছাকৃতভাবে হয় না। অসংখ্য মানুষ এই দুর্গাপুজো দেখতে মাঠে নামে, এবং এটা দিনে দিনে আরো বাড়ছে। এবং একটা পপুলার পুজোতে, হ্যাঁ, যদি কাজটা ভালো জায়গায় গিয়ে পৌঁছে যায় আলটিমেট, তখন সব মানুষ চায় দেখতে ওটার জন্য। প্রায় 2 ঘন্টা, কোনো সময় 4 ঘন্টা পর্যন্ত আমি দেখেছি মানুষ ওই লাইনে দাঁড়িয়ে এসে যখন পুজোটা দেখে, ভেতরে হয়তো থাকে, আমি বলছি ম্যাক্সিমাম হলে 30 থেকে 40 সেকেন্ড, তার বেশি থাকে না। হ্যাঁ, গত বছর টালার যে স্কেলটা আমি করেছিলাম, যে প্রায় 32 ফুট উপরে উঠে মানুষ গিয়ে আবার নিচে নেমে প্রায় মিনিট খানেক বা 100 মিনিট পর্যন্ত মানুষকে লেগেছিল ভেতরে থাকার জন্যে। কিন্তু
মানুষ ওইটাই দেখতে আসছে। এই আবার এবার আমি এমনও মানুষ দেখেছি যাদের সঙ্গে আমার দেখা হয়েছে বা অনেকে ফোন করে বলেছে, কেউ 4 বার 5 বারও এরকম পুজো দেখেছে, 4 বার 5 বার দেখেছে, মানে জাস্ট আমি কল্পনার বাইরে। তা সেইখানে আমার মনে হয় আমরা চেষ্টা করছি, মানে এখন অবশ্য পুজো তো আর 4 দিনের মধ্যে সীমাবদ্ধ নেই, কিন্তু মানুষের ধরো তো বিভিন্ন কাজকর্ম থাকে, তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকে, হয়তো 4 দিনই ছুটি পায়, হ্যাঁ ওই 4 দিনই পুজো দেখতে আসেন, ওই 4 দিনই বাচ্চাদের স্কুলও ছুটি থাকে আসে। তা আমার মনে হয় এইটা এখন পুজো কিন্তু প্রায় 15 দিন মতো হয় কলকাতা শহরে দুর্গাপুজো, মানে আমরা মহালয়ের আগে শেষ করে ফেলি পুজো। এবং পুজোর ভিড়ের থেকে আগে দেখার একটা প্রথা চালু হয়েছে বিগত 3 বছর ধরে, সেটা টিকিটিং। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু কেন টিকিটিং হবে না? সারা পৃথিবীতে শিল্প দেখতে গেলে পয়সা দিয়ে দেখতে হয়। তা তোমাকে তো এখানে দ্বিতীয়ার পর থেকে তো ফ্রিতে থাকছেই, বাট তুমি যদি ওই এক্সক্লুসিভলি পুজোটা দেখতে চাও কম সংখ্যক মানুষের মধ্যে 4 ঘন্টা লাইনে না দাঁড়িয়ে, তাহলে তুমি টিকিটিং শোটা দেখো পুজোর, তবে তুমি এনজয় করতে পারবে শিল্পটাও তো ভাবনাটাও। তার জন্যে ওই পুজোর আগের 5 দিন এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট করা উচিত আমার মনে হয় কলকাতা শহরে। মানে এই যে 5 দিন বাইরে থেকে যারা আসবে, বিদেশি অনেক পর্যটক আসছে এখন, এই ইউনেস্কোর যখনই ওয়ার্ল্ড হেরিটেজ যেটা পেয়েছে, যে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ, হ্যাঁ দুর্গাপুজো, তা সেটা পাওয়ার পরে অনেক বিদেশিদের মনে হয়েছে যে দুর্গাপুজো কিছু দেখে আসে, কিন্তু যারা এসে একবার দেখছে তারা কিন্তু পাগল হয়ে যাচ্ছে, যে তারা জীবনে কোনো কার্নিভেল সারা পৃথিবীতে এরকম ইউজ করে দেখেন। তা আমার মনে হয় এই যে টিকিটিং শোটা, এইটা একটা প্রসেস, যে একটু ভিড় ছাড়া পুজোটাকে এনজয় করা। সুশান্ত দা, এইবারে যে টালার যে থিমটা রাখা হয়েছিল মানে 2024-এর বিহীন, হ্যাঁ সেই বিহীনে যে দুর্গাটা যে ভাবনাটা ছিল, এই ভাবনাটা নিয়ে যদি কিছু আমাদেরকে শেয়ার করো, কিভাবে ওই সার্কেলের মধ্যে ভাবা হয়েছিল, কোনো কিছু না রেখেই? এই যে তুমি কথাটা বললে না, কোনো কিছু না রেখেই, আমার ভাবনাটাই ছিল বিহীন। এই যে কোনো কিছু আমি রাখবো না, অথচ আমি ওই শক্তিটার কাছে পৌঁছতে চাইছি। তা আমি ওই নিরাকার তত্ত্বকে নিয়েই কাজটা করেছিলাম, দ্য ভয়েড। গত বছর যে বিহীন যেটা আমি তৈরি করেছিলাম, যে মানুষ একটা সময় এসে গিয়ে এমন একটা স্পেসে চলে গেছিল, মনে হচ্ছে যেন ওখানে আর কিছু নেই, প্রায় একটা হরাইজন দেখা যাচ্ছিল, এবং ওই হরাইজনের পরে কি আছে তুমি তো জানো না। এবং তুমি তো এসছো একটা দুর্গাপুজোর প্যান্ডেল দেখছি, ওখানে না ছিল প্যান্ডেল, না ছিল কিচ্ছু, এবং ওইখান থেকে গিয়ে যখন তুমি নিচে যাচ্ছ, ওই একটা অন্ধকার, একটা প্রায় ব্ল্যাক হোলের মতো একটা জায়গা, ওখানে গিয়ে যদি আমি একটা 10 হাতের দুর্গা প্রতিমা বসিয়ে দিই, একটা অবজেক্ট বসিয়ে দিই, তাহলে পুরো এই জার্নিটাই একটা বৃথা। তা আমি ওখানে ওই অবয়বটাই চাইনি, আমি ওখানে এমন একটা অবয়ব চেয়েছিলাম যে অবয়বটার মধ্যে ওই বিহীনতাটা থাকবে। তোমার এই বিহীন কথাবার্তাতেই অনেক স্পিরিচুয়াল ফিল আমি করতে পারছি। সেই স্পিরিচুয়াল কথাবার্তাতে আমি যদি যাই, তাহলে আমরা দেখেছি এই দুর্গাপুজোতে, আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো শুরু হয়ে যায় মহালয়ার আগে, তার চোখ আঁকা শুরু হয়ে যায়। দুর্গাপুজো যেমনভাবে খুশি মানুষ আসছে যাচ্ছে, বিসর্জনের সময় ফায়ার ব্রিগেড দিয়ে বিসর্জন করছে, এইগুলো কোথাও স্পিরিচুয়ালকে কোনো আঘাত করে না তো? না, আমার মনে হয় না, তুমি একটা জায়গায় ভুল করছো দুটো টার্মিনোলজিতে। একটা হচ্ছে স্পিরিচুয়াল আর একটা হচ্ছে রিলিজিয়াস। হ্যাঁ, রিলিজিয়ান ইজ নট স্পিরিচুয়াল, স্পিরিচুয়ালিটি ইজ বিয়ন্ড দ্যাট লেভেল। ডেফিনেটলি দুর্গাপুজোয় কিছু রিচুয়াল প্র্যাকটিস তো রয়েছেই, হ্যাঁ, যেটা তোমার ধরো সেই মহালয়ের দিন থেকে দেবীপক্ষ শুরু হলো, তারপরে ষষ্ঠীতে যে ওই কলাবউ স্নান, তারপরে বোধন, তারপরে চক্ষুদান মহালয়ের দিন করে থাকেন নতুন কাপড়ে কুমারটুলির যারা পটুয়ারা, এটা আমরা শুনে এসছি, এই রিচুয়ালসগুলো রয়েছে বর্তমান সময়ে। আগে তো দুর্গাপুজো আমার বাড়ির সামনেও একটা দুর্গাপুজো হতো, হ্যাঁ, এবং দেখতাম যে ধরো বিশ্বকর্মা পুজোর পরে বা মহালয়ের হয়তো 10 দিন আগে বা 2 সপ্তাহ আগে প্যান্ডেল শুরু হতো। আর এখন আমরা ধরো এই কেন্দুয়ার মাঠে বসে আছি, এখনও 100 দিনের ওপরে বাকি পুজো, হ্যাঁ। তো এতদিন আগে আমাদের যজ্ঞটা শুরু হয়েছে, তার কারণ দুর্গাপুজো এখন শুধুমাত্র আর ওই রিলিজিয়াস রিচুয়ালিস্টিক প্র্যাকটিসের মধ্যে সীমাবদ্ধ নেই, ওটাকে ছাপিয়ে গিয়ে একটা নতুন শিল্পের ভাষা খোঁজার চেষ্টা করছে। এবং এটা শুধু শিল্পের ভাষা তো নাও খুঁজতে পারতো, তুমি তো বলতে পারো কী দরকার, শিল্প করে কি হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তো রয়েছে। কিন্তু একটা সমাজ, একটা মানবতাকে
যদি প্রকৃত অর্থে দিশা দেখাতে হয়, শিল্পের বাইরে তার কোনো মানে রাস্তা নেই। মানে শিল্পের যাপনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা সুশান্ত দা, এই মুহূর্তে মানে এই বছর 2025-এ কটা পুজো করছে এখন? 2025-এ আমি এবছর 3টে পুজো করছি কলকাতায়। একটা তো যেখানে আমরা দাঁড়িয়ে আছি, কেন্দ্র শান্তির সঙ্গে। একটা হচ্ছে দমদম পার্ক ভারত চক্র, মানে দমদম এরিয়াতে আমার প্রথম দুর্গাপুজো এবছর। আর একটা খুব মানে অফবিট পুজো, মানে আমার ক্ষেত্রে বালিগঞ্জ কালচারাল, ওরা 74 বছর ধরে একটা ট্র্যাডিশনালি পুজো করে আসে। এবং ছোটোবেলায় আমার যে পুজো দেখার অভিজ্ঞতা, আমার মনে আছে যে যখন বিসর্জন হতো, আমরা ওই বাসন্তী দেবী কলেজের সামনে দাঁড়িয়ে থাকতাম, এবং ওই প্রসেশন যে আসতো, ওদের সব সদস্যরা ওই সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, আর সদস্যরা হচ্ছে তোমার লাল পাড় শাড়ি, ওই পরে ওরা প্রসেশনে আসতো। এতটাই ট্র্যাডিশনাল কালচারালি স্ট্রং একটা পুজো। তারা এবছর আমাকে দিয়েছে বয়ান, যে মানে তাদের দায়িত্বটা দিয়েছে পুজোর, যে 75 বছরে সুশান্তরা তুমি করো। সেটা কি ট্র্যাডিশনাল ভেঙে যাবে? নতুন না, সেটা আমি এই মুহূর্তে আমি বলছি না আমি ওখানে কি করছি, কিন্তু এইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং একটা পুজো। প্রথমত যে ওই রকম একটা ট্র্যাডিশনাল পুজোয় আমি কাজ করছি, যে আগের বছর কলকাতা শহরে অনুনাদ করেছে, বিহীন করেছে, তার আগের বছর যে কহন করেছে, সে করছে হচ্ছে বালিগঞ্জ কালচারাল। এটা সকলের কাছে খুব একটা মানে কৌতূহল যে আমি ওখানে কি করব। টালা প্রত্যয় এবছর 100 বছর পা দিচ্ছে, সেখানে সুশান্ত পাল থাকছে না? না, থাকছে না, তার থাকছিল, মানে এটা হচ্ছে মানে আমরা সাধারণ মানুষ ভাবছিলাম যে যখন ভবতোষ সুতার ওখানে ব্যানারে দেওয়া হচ্ছে, তখন ভাবলাম যে যেহেতু সুশান্ত পাল রয়েছে, ভবতোষ সুতার যৌথ উদ্যোগে ইনভাইট করে তারপর এই প্রজেক্ট হচ্ছে। এটা কিন্তু আমি দর্শক হিসাবে বলছি। হ্যাঁ, যেটা তুমি প্রশ্ন করছো, যে ডেফিনেটলি আমি যখন 2023-এ আমার 25 বছরের উদযাপন করলাম, এবং আমার 50তম দুর্গাপুজো, যেটা আমি তারা প্রত্যয় করেছিলাম, এবং ওই বছর আমি একটি পুজো করেছিলাম, এবং ওই বছরই আমি কমিট করেছিলাম যে আর 1 বছর পর, মানে 2025-এ যেহেতু ওদের 100 বছর ছিল, আমি কমিট করেছিলাম যে আমি একটি পুজো করবো ওই বছর। হ্যাঁ, যে আমি শুধু ওইটাই করব। এবং সেই অনুযায়ী 2024-এ আমি ভাবলাম, এবং 2024-এ কাজ করার ভাবার আগে আমার কিন্তু 2025-এর ভাবনা রেডি হয়ে গেছিলো, এবং অলরেডি একটা ব্রেন স্টর্মিংও চলছিল 2025-এ কী ভাববো। এবং এটা হিউজ স্কেলের, মানে টালা ডেফিনেটলি আমি খুব হিউজ স্কেলের কাজ কয়েক বছর ধরেই করেছি, বাট বিয়ন্ড দ্যাট অল লেভেল একটা স্কেলের কাজ হতো কলকাতা শহরে। যাই হোক, এভরিথিং ইজ স্ক্রিপ্টেড আমার কাছে মনে হয়। আমি জীবনটাকে এইভাবেই দেখি, যা হয় ভালোর জন্যে হয়। হয়তো সেটা দরকার ছিল না এই দুর্গাপুজোর ক্ষেত্রে, সেই জন্য হয়নি, হ্যাঁ, কোনো একটা কারণবশত। এবং আমার তো ব্যানারও উঠে গেছিলো অ্যাজ রিচুয়ালস অফ টালা প্রত্যয়, যে এভরি ইয়ার পুজো শুরু হবার সময় পরের বছরের শিল্পীর অ্যানাউন্সমেন্ট হয়ে যেত, এবং নেক্সট ইয়ার শতবর্ষে সুশান্ত শিবানী পাল, অলরেডি সেটাও ছিল। হ্যাঁ, আমার ভাবনাও রেডি ছিল, কাজও করা হয়তো শুরু করব বলে সেরকম একটা প্ল্যানিং ছিল। বাট সাম রিজন মানে ইনসিডেন্টস উইল হ্যাপেন, মানে ওয়াজ হ্যাপেন। বাট আমার মনে হয়েছে যে অ্যাজ অ্যান আর্টিস্ট আমাকে কোনো জায়গায় কাজ করতে গেলে আমার কাছে যে চাহিদাগুলো থাকে, ছোট ছোট চাহিদা, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খুব এথিক্যাল। হ্যাঁ, যে আমি যদি এথিক্যালি সেই জায়গাটার সঙ্গে নিজেকে মেলাতে না পারি, আমি সেই জায়গায় কাজই করতে পারবো না। আমি চাইবো যে টালার 100 বছর ডেফিনেটলি খুব ভালো একটা পুজো হোক, কারণ বিগত 6 বছর আমি ওখানে আমার শিল্পচর্চা করে এসেছি। হ্যাঁ, তো কিছুটা হলেও হয়তো আমাদের মেলবন্ধনটা কলকাতাকে কিছু দেখিয়েছে। হ্যাঁ, তা সেইটা আরও এক্সটেন্ড হোক। হ্যাঁ, আমার সেই শুভকামনা রইল টালা প্রত্যয়ের প্রতি। এবং আমিও চেষ্টা করব যে আমি গত বছর কলকাতার মানুষকে বা বাংলার মানুষকে বা বিশ্বের মানুষকে যেভাবে পুজোকে দেখিয়েছিলাম, যেভাবে দুর্গাকে নিয়ে গেছিলাম, এবছর আরেকটু অন্যভাবে তাদের কাছে আসবো। ঠিক, দুর্গাপুজো কোন কোন আর্টিস্টদের দেখতে ভালো লাগে? এখন যে কলকাতায় যে বিবর্তিত দুর্গাপুজো তুমি বলছো, বা দুর্গাপুজো ছোটোবেলা থেকে আমি যে দুর্গাপুজো দেখেছি,
সেখানেও কিন্তু বিবর্তন ছিল না যে তা নয়। সেখানে যে রমেশ পালের প্রতিমা, তার একরকম চোখের আদল, জিতেন পাল যারা কুমারটুলিতে একই রকম একটা মুখের আদল, অলোক সেনের যে ওই ত্রিভঙ্গ একটা শেপে দুর্গাকে একটা স্কাল্পচারাল ফর্মে তৈরি করা, তাদের ঠাকুর দেখতাম মোহাম্মদ আলী পার্কে, আমাদের বাবুবাগানে অলোক সেনের একটা প্রতিমার ধরন ছিল। ইভেন আমি তার প্রতিমা সামনাসামনি দেখার সুযোগ হয়নি। অশোক গুপ্ত মানে 70-এর দশকে প্রতিমা নিয়ে যা এক্সপেরিমেন্ট করে গেছেন, হ্যাঁ, মানে জগৎ মুখার্জি পার্কে মানে অকল্পনীয়। মানে আমরা এখনও হয়তো সেই লেভেলে পৌঁছতে পারছি না। ওই সময় উনি যা এক্সপেরিমেন্ট করে গেছেন, হ্যাঁ। বাট তারপরে এই ধারাগুলো থেকে ছড়িয়ে মানে এগিয়ে গিয়ে আজকের দুর্গাপুজো যে জায়গায় এসে পৌঁছেছে, মানে ধরো ওই 90-এর দশক থেকে যারা আমরা একসঙ্গে কিছু মানুষ আর্ট কলেজ থেকে বেরিয়ে গিয়ে বা নন আর্ট কলেজ অনেক সেলফ টট আর্টিস্টও এখানে পুজো করছে, যাদের পুজোও কিন্তু দেখবার মতো, তাদেরও কয়েকটা পুজো কিন্তু অসম্ভব সুন্দর। তার মধ্যে একটা উদাহরণ বন্দন রাহার যে বিখ্যাত ভাঁড়ের প্যান্ডেল, ওই যে ভাঁড় দিয়ে যে আর্কিটেকচার, হ্যাঁ, সেটা মানে আমি তো দেখে স্টান্ড হয়ে গেছিলাম যে ও ভাবলো কী করে এই ভাঁড়টাকে ওইভাবে অ্যাসেম্বল করে ওই আর্কিটেকচার তৈরি করা। মানে যে কোনো মানে আর্কিটেক্টও ওইটাকে দেখে চিন্তা করবে যে কীভাবে তৈরি হয়েছিল জিনিসটা একটা টেম্পোরারি ফর্মে। তা যাই হোক, সেরকম বন্দনদার ওই কাজটা খুব আইকনিক। কলকাতার পুজো নিয়ে কোনোদিন মানে কথা হলে ওই কাজটার উল্লেখ আসবেই। সেরকম আমরা সমসাময়িক যারা একসঙ্গে শুরু করেছিলাম, তার মধ্যে ভবতোষ আছে, যার কাজ আমার ভালো লাগে, প্রচণ্ডভাবে মানে ভালো লাগে। সনাতনদার প্রতিমা আমার কাছে খুব ভালো লাগে, প্রতিমা আমাকে খুব আকৃষ্ট করে। এবং সনাতনদার একটি কাজ আমি কোনোদিন ভুলবো না, যেটা নলিনী সরকারে একটা 2012 সালের একটি উপস্থাপনা, মানে জাস্ট এখনও আমি কথায় বলছি, আমি চোখে দেখতে পাচ্ছি কাজটা খুব সুন্দর। হ্যাঁ, অমরদা, যদিও অমরদা আমাদের যে বিভিন্ন ক্রাফট আছে সারা ভারতবর্ষ জুড়ে, সেই ক্রাফটগুলোকে নিজের মতো করে এবং তাদেরকে ওই আর্টিসানদের নিয়ে একটা নতুন ফর্ম তৈরি করার ভাবে পুজো করতেন, হ্যাঁ, সেটাও খুব একসময় মানে দেখে বড় হয়েছে। এগুলো মানে একসঙ্গে কাজ করছে, কিন্তু এই যে পুজো দেখার তো একটা চর্চা থাকতো। সেই অমরদার পুজো দেখতে যেতাম, ভবর পুজো দেখতে দেখতাম, সনাতনদার পুজো দেখতে যেতাম। এখন পার্থদাও কিছু পুজো করছে, খুব রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে। নতুনদের মধ্যে প্রদীপ খুব রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে, প্রদীপ দাস, হ্যাঁ, মানে আমাদের নতুন যারা এখন পুজোর সঙ্গে যুক্ত হচ্ছে, মানে ধরো এই লাস্ট 10 বছর 12 বছরের মধ্যে, তার মধ্যে প্রদীপ খুব উল্লেখযোগ্য একজন মানে আর্টিস্ট, যার কাজ আগামী দিনে মানে ও বিশাল পসিবিলিটিস, হ্যাঁ, মানে ও একটা অন্য ধারার পুজোর প্রবর্তক। অনেক অনেক ধন্যবাদ সুশান্ত দা এতক্ষণ সময় আমাদের সাথে কাটাবার জন্য। থ্যাংক ইউ সোমনাথ, যে জৈত্রী টিভি এইভাবে আমার যাপনটাকে ক্যাপচার করে রাখবার জন্য। এবং আমি তোমাদের একটা দুটো ইন্টারভিউ দেখেছি, যেমন বিমলদার ইন্টারভিউটা আমি দেখেছিলাম, খুব ভালো লেগেছে। হ্যাঁ, তা আশা করছি এই যে কথোপকথনটা হলো, তোমার যে প্রশ্নগুলো ছিল আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম। আমি যেভাবে শিল্পকে বুঝি, যেভাবে শিল্পকে দেখি, বা যেভাবে আমি দুর্গাকে নিয়ে যাপন করছি, সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম থ্রু ইয়োর চ্যানেল। আশা করছি এটা থেকে কিছুটা হলেও সুশান্ত শিবানী পালকে মানুষ চিনতে পারবে, যারা জানতে চায়, যারা জানতে পারবে। এবং আশা করব এরকম আরও যারা এই আমার সমসাময়িক, তাদেরকেও ইন্টারভিউ করো এবং তাদের যাপনটাও দেখবে না আরেক রকম। মানে আমিও দুর্গাপুজো করছি, সেও দুর্গাপুজো করছে, মানে দুজন কিন্তু এক নয়। ও দুর্গাকে নিয়ে ভাবনা আলাদা, আমরা যেহেতু প্রত্যেকেই আলাদা, আমাদের প্রত্যেকেরই একটাই অবজেক্ট, কিন্তু দুর্গা একটাই বিষয়, কিন্তু আমি একরকমভাবে দুর্গাকে দেখি, সে আরেক রকমভাবে দুর্গাকে রেখে সে আরেক রকমভাবে দুর্গার সঙ্গে যাপন করছে। তা এইগুলো জানলে কি হবে, আমরাও এনরিচ হব। কারণ আমি তো বললাম আমি এখনও শিখছি, আমরাও এনরিচ হব যে সে কীভাবে দুর্গাকে ভাবে, আরেকজন কীভাবে দুর্গাকে ভাবে। হ্যাঁ, তো সেটাও আমার মনে জানা দরকার। তো থ্যাংক ইউ জৈত্রী টিভি এবং জৈত্রী টিভির প্রত্যেকটি দর্শককে আমার অভিনন্দন। এবং আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি শারদ উৎসবের 2025-এর, এবং আমার আহ্বান রইল 2025-এর আমার দুর্গাপুজোও দেখুন, এবং আমার নয় শুধু কলকাতার দুর্গাপুজো দেখুন, এবং কলকাতার বাইরে যারা আপনাদের থাকে, যারা রিলেটিভ আছে, তাদের কাছে আপনি না গিয়ে তাদেরকে কলকাতায় নিয়ে আসুন। কারণ এই যে উৎসবটা বা এই যে ফেস্টিভ্যালটা কলকাতায় চলছে, এই কর্মকর্তা যারা কলকাতার দুর্গাপুজোর সংগঠক এবং শিল্পীরা মিলে যে কর্মযজ্ঞটা এখানে করে, এটা কিন্তু আমার মনে হয় সারা পৃথিবীতে কোনো জায়গায় হয়নি। তা এটা আমরা যত লোককে দেখাতে পারবো, আমার মনে হয় তত এই কলকাতা, বাংলা তথা
বিশ্বের কাছে আমাদের এই দুর্গাপুজো ছড়িয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ সোমনাথ, থ্যাংক ইউ।